ফুটপাতে চাঁদাবাজির সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। রাজনৈতিক দলগুলো বেকার সমাজকে এখানে কাজে লাগাচ্ছে। চাঁদাবাজিটা হচ্ছে ক্ষমতার পাটাতনের ভিত্তিতে। আবার গত 1 বছরে বড় আকারে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খুঁজে পাবেন না। প্রথমত আমি একটি প্রশ্ন রেখেই শুরু করতে চাই, গত 15 বছরে আপনারা কি বড় আকারে যারা আছেন এখানে ছাত্রদলের উপর বা বিএনপির বিরুদ্ধে বড় আকারের কোনো চাঁদাবাজির অভিযোগ শুনেছেন? আবার একই সাথে গত 1 বছরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে বড় আকারের চাঁদাবাজির কোনো অভিযোগ শুনেছেন? আমরা ছাত্রলীগের বিরুদ্ধে টেলিগ্রামে চাঁদা নেওয়ার একটা অভিযোগ পেয়েছি, 300 টাকা 500 টাকা। বেচারারা দুঃখে কষ্টে আছে, দুপুরবেলা তো খাবার খরচ তো লাগবে। মৌলিকভাবে আপনারা দেখতে পারবেন যে সারা দেশে কিন্তু গত 15 বছরে ছাত্রদলের বিরুদ্ধে, আবার গত 1 বছরে বড় আকারের ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খুঁজে পাবেন না। তাহলে এখানে প্রশ্নটা আসতেছে যে চাঁদাবাজিটা হচ্ছে কিসের ভিত্তিতে? চাঁদাবাজিটা হচ্ছে ক্ষমতার পাটাতনের ভিত্তিতে এবং প্রভাব বলয়ের ভিত্তিতে। যখনই কোনো রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হচ্ছে বা ক্ষমতার কাছাকাছি যাচ্ছে, প্রশাসন থেকে যখন ধারণা করছে যে অমুক ব্যক্তি বা অমুক শক্তি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তার ফলশ্রুতিতেই কিন্তু চাঁদাবাজি ওই পক্ষ বা ওই দলের হাতে অর্পিত হচ্ছে। গত 15 বছরে আপনারা জানেন যে ফুটপাত থেকে শুরু করে গ্রামীণ অঞ্চল অব্দি চাঁদাবাজি হয়েছে। আবার গত 1 বছরে আমরা যাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছি বা কথা বলছি যাদেরকে নিয়ে, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। কিন্তু মৌলিকভাবে এই চাঁদাবাজি বা অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তো সরকার এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। তারা কতটা কার্যকর ভূমিকা রাখছে? আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে মামলা বাণিজ্য থেকে শুরু করে ফুটপাতে চাঁদাবাজির সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং একই সাথে রাজনৈতিক শক্তিগুলো তাদের রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে তাদের কার্যক্রম পরিচালনার স্বার্থে চাঁদাবাজি করছে। আপনারা অধিকাংশ রাজনীতিবিদদের দেখবেন তাদের বৈধ কোনো পেশা নেই, অনেকের কোনো পেশাই নেই। যখন রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক প্রোগ্রাম ঘোষণা করে, ম্যাসিভ উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করে, তখন কিন্তু এই যে বেকার শ্রেণী তাদেরকে তারা কাজে লাগাতে চায়, তাদেরকে তারা অর্থের বিনিময়ে তাদের রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে আসে। এবং আমরা দেখি যে সাংবাদিক ভাইরা যখন তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা এখানে কেন এসেছেন, তখন তারা সেই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন না। এর মৌলিক কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে আবেদন জনগণের ভেতর, সেই আবেদনের প্রচুর ঘাটতি রয়েছে এবং তারা জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারছে না। তারা তখন চেষ্টা করছে যে কৃত্রিমভাবে অর্থের বিনিময়ে উপস্থিত নিশ্চিতের মাধ্যমে আমি আমার জনবল বা জনশক্তি প্রদর্শন করব। এবং এই যে আর্থিক ব্যবস্থাপনা এখান থেকে উঠে আসছে, এটাকে আমরা ইনফর্মাল ইকোনমি বলতে পারি। রাজনৈতিক দলগুলো বেকার সমাজকে এখানে কাজে লাগাচ্ছে এবং তারা চাচ্ছে না যে রাষ্ট্রের যারা নাগরিক এবং যুব সমাজ আছে তারা রাজনৈতিক হয়ে উঠুক এবং তারা আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থানমুখী হয়ে উঠুক। তারা চায় তারা বেকার এবং তাদের মুখোমুখি হয়ে থাকুক, যাতে বড় ভাই ডাকলে, নেতা ডাকলে যে কোনো সময় 24/7 তাদেরকে কাজে লাগাতে পারে। আমি কোনো রাজনৈতিক বা কোনো প্ল্যাটফর্মের নামে যাচ্ছি না, কিন্তু তাদের বিরুদ্ধেও যে চাঁদাবাজির অভিযোগ আসছে সেটাও কোনো না কোনো ফর্মে ক্ষমতার সাথে জড়িত। আমরা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাই বা ক্ষমতার কাছাকাছি যাই, আমাদের বিরুদ্ধেও অভিযোগ আসতে পারে। এর মৌলিক কারণ থাকবে যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং আমাদের যে রাষ্ট্র কাঠামো তার ব্যর্থতা। গত 1 বছরে বৃহত্তরভাবে আমরা যারা আন্দোলনে ভূমিকা রেখেছি, ছাত্ররা যারা আন্দোলন করেছে, তাদের ভাগ্যের কতটুকু পরিবর্তন ঘটেছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটুকু কাজ হয়েছে, আমাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কতটুকু কাজ হয়েছে, আমূলভাবে রাষ্ট্র সংস্কারে কতটুকু কাজ হয়েছে আমরা জানি না, কারণ সরকার আমাদের সাথে বসা, আমাদের সাথে মত বিনিময় প্রয়োজন অনুভব করেনি। যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ হচ্ছে, আমি জানি না যে বড় আকারে ছাত্র সংগঠন বা ছাত্রদের সাথে তাদের কোনোরূপ কোনো আলোচনা করছে না কিনা। যখনই আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কি লেজিটিমেট ভাবে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, তখন তারা বলছে ছাত্ররা তাদেরকে নিয়োগ করেছে। তাহলে ছাত্রদের প্রতিনিধিত্বশীল জায়গা থেকে তারা ছাত্রদের সাথে এই রাষ্ট্রের যে সংস্কার, রাষ্ট্রে আমরা যে বাংলাদেশ 2.0 কথা বলছি, সেই জায়গায় ছাত্রদের কতটুকু ভূমিকা রাখা তারা সুযোগ রাখছে। আমি আরেকটি কথা বলে শেষের দিকে যাব, সেটি হচ্ছে যে
রাষ্ট্র যদি মেরামত না হয়, আমরা যতই বলি, আমরা যতই রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আসি, কথা বলি, রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। এবং আজকে যারা চাঁদাবাজ, তাদের হাত দিয়ে নতুন চাঁদাবাজ তৈরি হচ্ছে। আজকেই যারা ক্যাম্পাসে র্যাগিং থেকে শুরু করে হল দখল এবং আধিপত্যবাদী রাজনীতি করছেন, তাদের হাত দিয়েই পুনরায় অন্য শক্তি, অন্য গোষ্ঠী শুধু হাত বদল হচ্ছে। এবং ক্যাম্পাস এবং রাষ্ট্রের যদি পরিবর্তন করতে হয়, বৃহত্তরভাবে এই রাষ্ট্রের আমূল সংস্কার ছাড়া কোনো পরিবর্তন নিশ্চিত করা সম্ভব না। এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে রয়েছে, এর মাধ্যমে নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে এবং না নির্বাচন নিয়ে যারা আমরা উচ্চাভিলাষী চিন্তা করছি, তারা কতটা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে পারবে, এটাও প্রশ্ন সাপেক্ষ।